অস্থির শব্দ কিন্তু চলে আসবে। শুধু শব্দ শুনলে হবে, লেখাপড়া করা লাগবে না। আচ্ছা, আমরা কোন পর্যন্ত যেন পড়ছিলাম? ক্লাসিফিকেশন অফ এগ্রিগেট এই সম্পর্কে আমরা পড়ছিলাম, আরো পরে পড়ছিলাম। তারপর এই ফিগারটা আমি তোমাদের দেখাতে চাইছিলাম। এই যে এখানে দেখো ভেরি অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার মানে তার ফেস আছে যে কোনো একদিকে সরু। তারপরে আছে যে অ্যাঙ্গুলার, মানে শেপগুলো দেখলে 3D পিকচার দেখলে পরে এমনিতে। তারপরে দেখো যে সাব অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার মানে তার ফেস চলে যাচ্ছে। ফেস বলতে এই যে এই অংশগুলো আমি বলছিলাম যখন মুভ করে, ওয়েদারিং এর কারণে যখন মুভ করে তখন ওইখানে কিন্তু ইন্টারঅ্যাকশন বেশি, যেখানে তার ফেস আছে। সরু যে অংশগুলো, অ্যাঙ্গুলার যে অংশগুলো, ওইখানে বেশি প্রেশার পড়ে, ওই অংশটা ভেঙে গিয়ে পরে দেখা যায় যে রাউন্ড শেপে চলে আসে। কারণ কোনো কিছু মুভ করে বিভিন্ন উপায়ে মুভ করতে পারে, টিল্ট করে মুভ করে, স্লিপিং করে মুভ করে। তো এই জাতীয় ম্যাটেরিয়াল যেগুলা এগ্রিগেট, এটা সাধারণত টিল্ট করে মানে রাউন্ডিং করে করে মুভ করে, যার কারণে ফাইনাল শেপে গিয়ে ওয়েল রাউন্ডেড শেপ। তবে এগ্রিগেটের ভালো স্ট্রেংথ পাওয়ার জন্য বা ওয়ার্কএবিলিটি উইদিন দ্য লিমিট থাকার জন্য সব টাইপের ম্যাটেরিয়ালসই দরকার, অ্যাঙ্গুলার দরকার, রাউন্ড শেপেরও দরকার। এগুলো আমরা বলছি আর কি। তারপর ফলোইং আর দ্য টার্মস রিলেটেড টু দ্য শেপ অফ এগ্রিগেট, এগ্রিগেটের শেপের সাথে আমরা এর আগে দেখলাম, এর আগের এইগুলো যে শেপ কি কি, ভেরি অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার, এগুলা। এখন ওর সাথে রিলেটেড টার্ম কি কি আছে এইগুলো সম্পর্কে দু একটা বলা শেষ। একটা ছিল অ্যাঙ্গুলারিটি নাম্বার। অ্যাঙ্গুলারিটি নাম্বার মনে আছে যে ভয়েড পার্সেন্টেজ কত, সেটা মেইনলি ক্যালকুলেশন করা। দেখো এই জায়গায় লেখা আছে যে অ্যাঙ্গুলারিটি নাম্বার মেজার দ্য পার্সেন্টেজ অফ ভয়েড ইন অ্যাঙ্গুলার পার্টিকেলস ইন এক্সেস of that in the rounded gravel particles, মানে স্ট্যান্ডার্ড গ্রাভেল পার্টিকেলস এর রাউন্ড যত পার্সেন্ট আছে তার এগেইনস্টে ভয়েড পার্সেন্টেজ কত। এই ফর্মুলাটা আমি লিখে দিয়েছিলাম যে অ্যাঙ্গুলারিটি নাম্বার ইকুয়াল টু পার্সেন্টেজ অফ সলিড ভলিউম ইন এ ভেসেল ফিল্ড উইথ এগ্রিগেট ইন স্ট্যান্ডার্ড ম্যানার মাইনাস 67 কেন, যদি রাউন্ড শেপ হয় 100% রাউন্ড শেপ হয় তাহলে সেখানে সলিড পাওয়া যাবে 67% আর 33% হচ্ছে ভয়েড। তার অ্যাঙ্গুলারিটি নাম্বার, এখন অ্যাঙ্গুলারিটি নাম্বারের রেঞ্জ হচ্ছে দেখো নিচের লাইনে একেবারে 0 থেকে 1, সরি 0 থেকে 11, 0 থেকে 11 হচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বারের নাম্বার হবে। এখন এই যখন তুমি ভয়েড পার্সেন্টেজ কোনো একটা ম্যাটেরিয়ালসে ক্যালকুলেশন করতে যাচ্ছ, ঠিক আছে, বা তার সলিড পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে যাচ্ছ, একটা জিনিস মনে রাখো, যদি সলিড পার্সেন্টেজ 67 হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে রাউন্ড শেপ, রাউন্ড শেপ। এখন এর কম হলে, কম হওয়া মানে কি, ভয়েড পার্সেন্টেজ বেড়ে যাবে, যত কম হবে তত ভয়েড পার্সেন্টেজ বেড়ে যাবে। মনে রাখতে হবে যে 0 হবে, 67 হবে যখন, তখন অ্যাঙ্গুলারিটি নাম্বার, কোনো একটা এগ্রিগেটের ধরো অ্যাঙ্গুলারিটি নাম্বার চেক করতে চাও তুমি, ঠিক আছে, পার্সেন্টেজ হিসেবে, তাহলে তার ভয়েড পার্সেন্টেজ প্লাস ধরো 34, তাহলে সলিড পার্সেন্টেজ কত, 100 থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। এই 100 ধরো কত হলো, তাহলে 66 এখানে বসাও, দেখো 1 আসে এখানে, মানে সাইন ফ্যাক্টর না, পজিটিভ আসুক নেগেটিভ সেটা ফ্যাক্টর না। যদি 67 আসে তাহলে সেটা রাউন্ড, 0 আসবে অ্যাঙ্গুলারিটি নাম্বার। তারপর দেখো অলওয়েজ তোমার এই সলিড পার্সেন্টেজ, এই ফর্মুলাতে যেটা দেওয়া আছে সলিডের যে পার্সেন্টেজ, এটা অলওয়েজ 67 এর নিচে আসতে হবে। 67 আসলে তো সেটা রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। এখন এর রেঞ্জ হতে পারবে 0 থেকে 11। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, অ্যাঙ্গুলারিটি নাম্বার বাড়লে পারে the more angular the aggregate, মানে অ্যাঙ্গুলারিটি নাম্বার বাড়া মানে কি, অ্যাঙ্গুলারিটি নাম্বার বাড়া মানে আরেকটা কথা হচ্ছে ইনডিরেক্টলি অ্যাঙ্গুলারিটি নাম্বার বাড়া মানে তোমার ভয়েডের পার্সেন্টেজ বাড়া, ঠিক আছে। এটা আমি এর আগে ক্লাসে এমনি বলছিলাম, যদি রাউন্ড শেপে না হয়, ধরো এই শেপের, দেখো এইখানে যে ভয়েড স্পেস এটা কম, কিন্তু যদি এটা তাও রাউন্ড হয়নি আর কি,
এখানে এই চারটা থাকে, দেখো যে মাঝখানে ভয়েড স্পেস বেশি, এভাবে থাকতে পারে আর কি, সেই জন্য অ্যাঙ্গুলারিটি যত থাকবে তত ভয়েড পার্সেন্টেজ বেশি। তারপরে স্পেরিসিটি, এটা আমরা পড়ছিলাম যে কতটুকু ভলিউমের সাথে তার এরিয়া রিলেশন কতটুকু, এর উপরে ওয়ার্কএবিলিটি ডিপেন্ড করে। ওয়ার্কএবিলিটি কিরকম, সারফেস এরিয়া যত বেশি, ইফেক্টিভ সারফেস এরিয়া যত বেশি তার ওয়ার্কএবিলিটি তত বেশি। ঠিক আছে, আমি বললাম সব ম্যাটেরিয়ালসই দরকার, স্ফেরিক দরকার, তারপরে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালসও দরকার। এখন দেখো যে যে ফ্যাক্টর স্পেরিসিটিকে ইনফ্লুয়েন্স করে, একটা হচ্ছে বিডিং অ্যান্ড ক্লিভেজ অফ দ্য প্যারেন্ট রক। প্যারেন্ট রক বলতে, বিডিং বলতে মানে একটা স্তরের পর আরেকটা স্তরে থাকা, তারপরে সেটা একসময় ভেঙে যায়, এই ভেঙে যাওয়ার উপরে স্পেরিসিটি ডিপেন্ড করে। স্পেরিসিটিটা কি, স্পেরিসিটি কতটুকু স্পেরিক্যাল না, এরিয়ার সাথে তার ধরো ভলিউম আছে 1 মিটার কিউব, এখন 1 মিটার কিউব এরিয়াকে যদি তুমি আরো ছোট ছোট করে ভাঙো, তার ভলিউম কি 1 মিটার কিউবের থেকে বেশি হবে? বেশি হবে না, কিন্তু তার ইফেক্টিভ সারফেস এরিয়া বাড়বে। এই যে সারফেস এরিয়া টু দ্য রেশিও অফ ভলিউম, এটা হচ্ছে স্পেরিসিটি। ভলিউমের এগেনস্টে এরিয়া কতটুকু, সারফেস এরিয়া কতটুকু, সেটা হচ্ছে স্পেরিসিটি। তারপর দেখো টাইপস অফ ক্রাশিং ইকুইপমেন্ট। ক্রাশিং বলতে প্রেসার দিয়ে যদি প্যারেন্ট রকটাকে ভাঙা হয়, এগ্রিগেট যখন হিসেবে ইউজ করো, রক হিসেবে কি ইউজ করা হবে? বড় বড় রক, এটাকে ভাঙা হবে। এখন এটা কি টাইপের লোড দিচ্ছে, ইম্প্যাক্ট লোড নাকি ক্রাশিং লোড, তার উপরে নির্ভর করবে আর কি। তারপর দেখো এটা খুব সহজ কথা যে এরিয়া যদি বাড়ে, স্পেরিসিটি বাড়া মানে তার সারফেস এরিয়া বেড়ে যাওয়া। এরিয়া যদি বাড়ে তাহলে ওয়ার্কএবিলিটি বাড়বে। ওয়ার্কএবিলিটি কি সেটা আমি বলছিলাম যে, দেখো তোমরা নিজেরাই দেখে আসো, নিচেটা দেখো যে ওয়ার্কএবিলিটি মানে কংক্রিট এগ্রিগেট সব একই কথা আর কি, মোর অর লেস একটা আরেকটা কম্বাইন্ড ফর। কংক্রিট ইজ সেড টু বি ওয়ার্কেবল when it is easily placed and compacted homogeneously, that is without bleeding or segregation. ব্লিডিং মানে কংক্রিটের ভিতরে, যদি আমাদের শরীরে যেরকম ব্লাড আছে এরকম কংক্রিটের ভিতরে লিকুইড হিসেবে আছে ওয়াটার। ওয়াটার বা যে কোনো টাইপের লিকুইড, ওয়াটারে সাধারণত হাইড্রেশন বা পানি, হাইড্রোজেনের অক্সিজেনের পরিমাণ আছে, হাইড্রেশনে সাহায্য করে, আমরা ওয়াটার বলি। ওয়াটার, তো এই ওয়াটার যখন ব্লিড করবে বা সেগ্রিগেশন করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এইটা ছাড়া যদি তুমি ইজিলি প্লেস করতে পারো। কংক্রিটের উদ্দেশ্য কি? কংক্রিট উদ্দেশ্য হচ্ছে এক জায়গায় মিক্স করলা, সেটাকে অন্য আরেকটা জায়গায় তুমি ভালোভাবে প্লেস করবা। এই দুটো টার্ম ঘটার আগে, একটা হচ্ছে ব্লিডিং, একটা হচ্ছে সেগ্রিগেশন। কোনো কিছু দেখবা লিকুইড আর সলিড মিক্স করে রেখে দেবে এক জায়গায়, তুমি যদি কোনো কিছু মুভমেন্ট না করাও বা প্লেসমেন্ট না করো, দেখবে যে অটোমেটিক সেখান থেকে ওয়াটার আউট হয়ে যাবে। কারণ কি, পানির ধর্ম হচ্ছে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে যাওয়া। ঠিক আছে, এই কারণে ব্লিডিং বা সেগ্রিগেশনের মাধ্যমে চলে যাবে, তাহলে সেটা ওয়ার্কেবল না। ওয়ার্কেবিলিটি হচ্ছে ওই টাইম পর্যন্ত তুমি মানে উইদাউট ইন্টারাপশন ছাড়া প্লেস করতে পারবা। এখন দেখো হায়ার স্পেরিসিটি মানে কি, কংক্রিটের যখন এগ্রিগেটের যখন তুমি এরিয়া বেশি পাওয়া, তখন সিমেন্ট পেস্টের সাথে এগ্রিগেটের ইন্টারাকশনটা বেশি হবে, তার মানে ওয়ার্কএবিলিটি বাড়া মানে সে তাড়াতাড়ি ইফেক্টিভ হওয়া। যে বেশি ওয়ার্কেবল সে অল্প সময় বেশি কাজ করতে পারে, এরকম না নর্মাল সেন্সে। তো দেখো হায়ার দ্য স্পেরিসিটি লোয়ার্স দ্য ওয়ার্কএবিলিটি অফ কংক্রিট। লোয়ার্স দ্য স্পেরিসিটি বেড়ে যাওয়া মানে ওয়ার্কএবিলিটি কমে যাওয়া। তারপর হচ্ছে হায়ার স্পেরিসিটি অলসো অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য ডিউরেবিলিটি অফ কংক্রিট। দেখো এটা মানে বলা হচ্ছে কি, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এটা ভালো, কিন্তু খুব তাড়াতাড়ি সিমেন্টের বা এগ্রিগেটের কাস্টিং এর পরে তার হাইড্রেশন রিঅ্যাকশনটা একটু বেশি, যত টাইম ডিপেন্ডেন্ট হবে তত হয়। বলা হয় যে 3 days মানে 3 days কংক্রিট, 5 days, 7 days, 28 days, এই টাইম পর্যন্ত হাইড্রেশন রিঅ্যাকশনটা খুব ভালোভাবে হয়। সেজন্য ওয়ার্কএবিলিটি খুব বেশি ভালো হয় মানে খুব তাড়াতাড়ি সেটিং করে গেল, এটাও আবার ভালো হবে না, এটা অ্যাডভার্স ইফেক্ট আছে। কারণ কি, ওই যে যখন হাইড্রেশন রিঅ্যাকশনটা হয়, হাইড্রেশন সব রিঅ্যাকশনে হিট রিলিজ করে, হিট রিলিজ করলে তার ভলিউম ইনক্রিমেন্ট হয়। ভলিউম ইনক্রিমেন্ট মানে ধরো একটা বিমে তুমি সাইজ দিয়ে রাখছো 10 ইঞ্চি আর এদিকে 15 ইঞ্চি, মানে হাইট 15 আর উইথ হচ্ছে 10 ইঞ্চি। তো যখন ভলিউম ইনক্রিমেন্ট হলো তখন 10 ইঞ্চির জায়গায় তোমাকে আরেকটু জায়গায় বাড়াইতে হবে, তাই না? কিন্তু তোমার জন্য ফর্মওয়ার্ক কি বাড়াই থাকবে? ফর্মওয়ার্ক বলতে ওই যে
ফর্মওয়ার্ক বুঝো, ফর্মওয়ার্ক আমরা যেটাকে শাটারিং বলি, শাটারিং এর লেন্থ উইথ কি বেড়ে যাবে? বাড়বে না। তাহলে ও ওই ভলিউমটা বাড়বে কোথায়? ওকে ঠেলে বার করতে হবে। তার মানে ভিতরে একটা আনইন্টারেক্টিভ কন্ডিশন তৈরি হবে বা ক্র্যাক তৈরি হবে। তাহলে এটা হচ্ছে কংক্রিটের জন্য অ্যাডভার্স। এখন দেখো কোনো এই elongated and flaky particles are found to be higher degree of sphericity and therefore their presence in excess of 10 to 15%. যদি স্পেরিসিটি নাম্বার ধরি তাহলে এটা 10-15% এর বেশি নেওয়া যাবে না ফর কোর্স এগ্রিগেট। এটা হচ্ছে ডিজায়ারেবল কন্ডিশন। যদি তুমি মানে 15% বলছি কার রেসপেক্টে, টোটাল এগ্রিগেট যদি তুমি 100% নাও, তাহলে ধরো 100 গ্রাম এগ্রিগেট, তাহলে 15% মানে কত গ্রাম স্পেরিসিটিক নাম্বারে যাবে? 15, 10 থেকে 15। মিন সাইজ সম্পর্কে বলছি কিন্তু গত ক্লাসে, এগুলো সব গত ক্লাসে পড়া, যেগুলো বলছি সেগুলো জাস্ট আরেকবার রিপিট করা আর কি। ফ্লাকি পার্টিকেল শুড নট বি মোর দ্যান 10 to 15%। এই ক্ষেত্রে ফ্লাকি ডেফিনিশন আমি বলছি মিন সাইজ, এই যে এখানে দেখো 0.6 টাইম ইনটু মিন সাইজ। লিস্ট ডাইমেনশন বলতে তার থিকনেস বোঝায়। যদি কোনো একটা পার্টিকেলের ফ্লাকিনেস মানে মেজার করতে চাও, তাহলে তার যে থিকনেস আছে তাকে তুমি 0.6 দ্বারা গুণ করবা, তার থেকে কম হবে তার থিকনেস। ধরো এই যে এখানে বলা আছে যে কোনো একটা সাইজের সিবের তুমি ধরে নিলা যে 25%, আর একটা আছে 20 মিলিমিটার, 25 মিলিমিটার, আর একটা হচ্ছে 20 মিলিমিটার। এই দুটার এভারেজ করবা, তার মানে 22.5 হবে। 22.5 কে তুমি 0.6 দ্বারা গুণ করো, তাহলে হয় 13.5 মিলিমিটার। এই কোনো একটা ফ্লাকি পার্টিকেলের থিকনেস হবে 13.5 এর থেকেও কম। ফর মানে এই এক্সাম্পলের জন্য 13.5 এর থেকেও কম হবে। এবং এর পার্সেন্টেজ টোটাল এগ্রিগেটের রেসপেক্টে 10 থেকে 15%। তারপর ইলংগেটেড পার্টিকেলস ছিল যে তার লেন্থ যতটুকু, লেন্থের সাথে 1.8 টাইমস অফ মিন সাইজ। আগের মতো মিন সাইজ ক্যালকুলেশন করো। দেখো আগের এগ্রিগেটে যদি মিন সাইজ হয় 22.5, তাকে তুমি গুণ করবো 1.8, এটা কত হয়? কত হয় এটা? তার মানে ইলংগেটেড ম্যাটেরিয়ালস বলবা সেইগুলাকে যার লেন্থ, এখানে লার্জ ডাইমেনশনে কথা বলা আছে। দেখো যে an aggregate particle is said to be elongated if its length largest dimension is more than 1.8 times its mean dimension, mean size। তার মানে তুমি যদি ইলংগেটেড পার্টিকেল বলবা সেইগুলাকে যার লেন্থ কত বললা? 40.5 এর থেকে মিলিমিটারের থেকে বেশি। ফর মানে যে এক্সাম্পলের আমরা কথা বলছি আর কি, অন্য এক্সাম্পলের জন্য আলাদা হবে। কারণ কি, দুইটা পর রিটেনই হচ্ছে মিন সাইজ, দুইটা পর রিটেন মিন সাইজ না, বুঝতে পারতেছো না? আচ্ছা, ফ্লাকিনেস ইন্ডেক্সটা কি? ফ্লাকিনেস ইন্ডেক্স হচ্ছে তার পার্সেন্টেজ ক্যালকুলেশন করা। এখন ধরো তোমাকে চিবিং করতে দিলাম, চিব অ্যানালাইসিস করছো তোমরা, চিব অ্যানালাইসিস করে তুমি ফ্লাকিনেস কিভাবে ক্যালকুলেট করবা? ওই যে মিন সাইজের থেকে প্রথমে 0.6 টাইমস ফর ফ্লাকি আর 0.8 টাইমস ফর ইলংগেটেড। এখন ধরো 1000 গ্রামের স্যাম্পল, 109 গ্রাম হচ্ছে তোমার ফ্লাকি পার্টিকেল। তাহলে এর পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবা না? 1.9 ডিভাইড বাই 1000 ইনটু 100। এই পার্সেন্টেজটাই হচ্ছে ফ্লাকিনেস ইনডেক্স, আর একটা হচ্ছে ইলংগেশন ইনডেক্স। ইনডেক্সটা হচ্ছে টোটাল এগ্রিগেটের রেসপেক্টে ওই এগ্রিগেটের পার্সেন্টেজ কত। দেখো আমরা একটু দেখি। ফ্লাকিনেস ইনডেক্স ইজ দ্য মাস অফ ফ্লাকি পার্টিকেলস এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য মাস অফ এগ্রিগেট স্যাম্পল। যতটুকু তুমি এগ্রিগেট স্যাম্পল নিচ্ছ তার এগেইনস্টে ওই এগ্রিগেটের পার্সেন্টেজটা কত। দেখো অ্যাজ পার দ্য বিএস স্ট্যান্ডার্ড, বিএস বলতে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বোঝায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড বলতে বিডিএস, বাংলাদেশ কিন্তু বিএস না। The flakiness index of the combined coarse aggregate should be less than combined coarse aggregate বলতে যেখানে সিমেন্ট মানে
কোর্স এগ্রিগেট বলতে আমরা সাধারণত ব্রিক চিপস, স্টোন চিপস এগুলোকে বুঝি। ওর সাথে যদি স্যান্ড থাকে, কম্বাইন্ড কোর্স এগ্রিগেট লেস দেন 50 বলতে এখানে 50% বলতেছি। তার মানে একটা টোটাল এগ্রিগেটের ফ্লাকি ম্যাটেরিয়ালস হতে পারে 50%, মানে অর্ধেক। আর যদি শুড বি লেস দেন ফর ক্রাশড রক অর ক্রাশড গ্রাভেল, 40% হতে পারে ফ্লাকিনেস ইন্ডেক্স ক্রাশড গ্রাভেলের ক্ষেত্রে। ক্রাশড গ্রাভেল এগুলোর ইউজ আমরা একটু পরে বলবো আর কি, ক্রাশড কি, তারপরে আনক্রাশড কি। তারপর দেখো ইলংগেটেড, এটা ইলংগেটেড কি, টোটাল এগ্রিগেটের রেসপেক্টে এর পার্সেন্টেজটা কত। তারপরে ইফেক্ট অফ দ্য শেপ অ্যান্ড সারফেস টেক্সচার অফ এগ্রিগেট, শেপ এবং সারফেসের উপরে ইফেক্টটা কি, ওয়ার্কেবিলিটি কীরকম হতে পারে, এইসব বিষয়গুলো আর কি, যে কি কি শেপ এবং সারফেস টেক্সচার এগ্রিগেটের উপর কি কি ইফেক্ট ফেলে। ফার্স্ট হচ্ছে দি শেপ অ্যান্ড সারফেস টেক্সচার অফ এগ্রিগেট, স্পেশালি ফাইন এগ্রিগেট, হ্যাভ এ স্ট্রং ইনফ্লুয়েন্স অন দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট অফ দ্য মিক্স। ধরো ফাইন এগ্রিগেট হওয়া মানে কি, তার যত ফাইন হবে তার সারফেস এরিয়া তত বেশি বেড়ে যাবে। তারপরে ধরো ওই যে আগের এক্সাম্পলে বলি 1 মিটার কিউব একটা ব্লক, সেটাকে তুমি ভেঙে ছোট ছোট করে ফেললা, উপরে শুধু উপরের অংশটা ভিড়ে, মানে যদি 1 মিটার উপরে যদি সলিড ব্লক হয় ওর মধ্যে পানি প্রবেশ করতে পারবে না, তাহলে ওইটাকে ভিজাতে যত পানি না লাগবে ওটাকে যদি ছোট ছোট করো, তার থেকে পানি যেহেতু সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, কন্ট্যাক্ট এরিয়া বেড়ে যাচ্ছে, তাহলে তার পানির রিকোয়ারমেন্টসও বাড়বে। এই জন্য সারফেস এরিয়া এবং টেক্সচারের উপরে পানির রিকোয়ারমেন্টস কত হবে, আমরা যেটা মিক্স ডিজাইনে গিয়ে শিখবো, একটা এগ্রিগেটের বা কংক্রিটের কতটুকু পানি লাগে। তারপর দেখো moreover water is required when there is a void content of the loosely compacted aggregate। আরেকটা হচ্ছে যে যখন তার সারফেস এরিয়া বেড়ে যাবে, এটা কিন্তু কিছু ভয়েড স্পেস থাকবেই, কিছু ভয়েড স্পেস থাকবে, যতই তুমি সারফেস এরিয়া বাড়াও কিছু ভয়েড স্পেস থাকবে। এটা হবে লুজলি কম্প্যাক্ট থাকে, লুজলি কম্প্যাক্ট মানে আরেকটার সাথে ইন্টারাকশন কম হয়, সেক্ষেত্রেও ওয়াটার রিকোয়ারমেন্টটা বেশি লাগবে। তারপর জেনারেলি flakiness and shape of coarse aggregate have been appreciable effect on workability concrete। যেহেতু সারফেস এরিয়া বেড়ে যায়, ওয়ার্কেবিলিটি কিভাবে বাড়বে সেটা আগে বলে দিচ্ছি। তারপর ওয়ার্কেবিলিটি ডিক্রিজ উইথ অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাঙ্গুলারিটি নাম্বার, অ্যাঙ্গুলারিটি নাম্বার বাড়ার সাথে সাথে ওয়ার্কেবিলিটি ডিক্রিজ করা মানে কি, সময় কম লাগা, ইফেক্টিভ হওয়া। ওয়ার্কেবিলিটি ডিক্রিজ মানে সময় কম লাগা, মানে অল্প সময়ে সে বেশি, ধরো 100 PSI পাওয়ার কথা ছিল কংক্রিটের স্ট্রেংথ, সেটা 7 দিনে পাওয়ার কথা ছিল, সেটা 3 দিনে পেয়ে গেল। তার মানে ওয়ার্কেবিলিটি এক্ষেত্রে কমে যাওয়া। ওয়ার্কেবিলিটি বাড়া মানে তার টাইম ডিপেন্ডেন্টটা মানে বাড়ানো, ওয়ার্কেবিলিটি বাড়া মানে তার টাইম ডিউরেশনটা বাড়ানো। তারপর ফিজিক্যাল প্রপার্টিজ, আমরা এরপরে এগ্রিগেটের কি কি ফিজিক্যাল প্রপার্টিজ আছে সেগুলো দেখবো আর কি। এক হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কি কেমিস্ট্রিতে পড়ে আসার কথা, হ্যাঁ, শোষণ। ডেফিনিশনটা কি, ওটা তো বাংলা মিনিং, তারও কি তো আহমেদ বড়। তুমি শোষণ বলতে হবে না, একটু তো পড়ে আসছো নিশ্চয়, লিখছো মনে হয়, এক্সামে ছিল অ্যাবজর্পশনের ডেফিনিশন থাকার কথা, সেইখান থেকে তোমার যে আইডিয়া সেটা বলো। শোষণ বলতে হবে না, আরো কিছু একটু এক্সপ্লানেশন দিয়ে বলো অ্যাবজর্পশনটা কি। কে বলতে পারবে একটু ভালো করে? এই বলো, মাস্টার সাহেব বলো। যখন হচ্ছে ইংরেজিতে বাংলায় বলি, যেটা ইচ্ছা বলো। উদাহরণ দিয়ে বলতে গেলে, যেমন পানির ভিতর যদি আমরা স্পঞ্জ রেখে দিই, তো স্পঞ্জটা হচ্ছে পানিটাকে শোষণ করে নিজের ভিতর চারিদিকে সমানভাবে ছড়ায় দেয়, এটাই হলো শোষণ বা অ্যাবজর্পশন। অথবা পানির ভিতর আঙুল ছেড়ে দিলে, এই স্পঞ্জ বাদ দিয়ে যদি অন্য কিছু দিই তাহলে হ্যাঁ, এর মধ্যে এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের যে রিঅ্যাকশন, এটাকে কি বলে, অ্যাডিশন কোএফিশিয়েন্ট আছে না,
এটা কি হ্যাঁ অ্যাডহেশন, অ্যাডহেশন আর কোহেশন। এটা মনে করবে একটা পার্টিকেল পানির সাথে তার অন্যান্য পার্টিকেলগুলোর যে ইন্টারঅ্যাকশন, এই অ্যাডহেশন ফোর্সের মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে, যার কারণে উঠে যায়। স্পঞ্জের ক্ষেত্রে সেই আকর্ষণটা আরো বেশি, যে কারণে টোটাল ওয়াটার মলিকিউল উঠে যায়। বসো, এটা হচ্ছে অ্যাবজর্পশন। আর একটা হচ্ছে পোরোসিটি। পোরোসিটিটা কি? পোরোসিটি হচ্ছে যে পোর স্পেস, টোটাল একটা ভলিউমের পোর স্পেস কত, এটাকে ক্যালকুলেট করতে হয় টোটাল ভলিউম, মানে ভলিউম অফ ভয়েড। পোর স্পেস মানে কি? ভয়েড রেশিও, ভয়েড পার্সেন্টেজ, ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম। ভলিউম অফ ভয়েড পোরোসিটি যদি ক্যালকুলেশন করো তাহলে ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম, এটা হচ্ছে পোরোসিটি। তার মানে বাংলা কথাই হচ্ছে একটা এগ্রিগেটের মধ্যে আমরা এগ্রিগেট করতেছি, সব ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কতটুকু পোর স্পেস আছে তার টোটাল ভলিউমের এগেইনস্টে, সেটা এক্সপ্রেস করা হচ্ছে পোরোসিটি। আর কাছে পারমিয়াবিলিটি। পারমিয়াবল কথার অর্থ হচ্ছে যে সে কতটুকু ওয়াটার পেনিট্রেট করতে সাহায্য করবে, পারমিয়েবল। একটা আছে পারমিয়েবল, আর একটা আছে উল্টা আছে ইমপারমিয়েবল। তারপরে সারফেস টেক্সচার। টেক্সচার কথা হচ্ছে যে তার সারফেস স্মুথ, রাফ, কি টাইপের, এই কথা মানে সারফেস টেক্সচার বলতে এটাকে বোঝায় যে তার সারফেস স্মুথ নাকি রাফ নাকি অন্য কোনো, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড ইলাস্টিসিটি। স্ট্রেংথ ইলাস্টিসিটি সম্পর্কে আমরা ডিটেইলস পড়বো, আগে ইম্পর্টেন্ট। তারপর ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, এটাও। তারপরে এগ্রিগেট ভয়েডস। এগ্রিগেটের ভয়েড পার্সেন্টেজের উপরে কিন্তু এগ্রিগেটের টোটাল ইফেক্টটা নির্ভর করে। তারপরে হার্ডনেস আছে। তারপর পার্টিকেল শেপ। পার্টিকেল শেপ সম্পর্কে আমরা ডিটেইলস পড়ে আসলাম। কি কি? একটা হচ্ছে অ্যাঙ্গুলার, ফ্লাকি, এই দুইটা মেনলি। আরো শেপ সাইজ আছে যে অনুযায়ী তোমাদের চার্টের কথা বলছি আমি। তারপর হচ্ছে আনডিজারেবল ফিজিক্যাল কম্পোনেন্টস, এরপরেও কিছু বাইরেও ফিজিক্যাল কম্পোনেন্টস থাকতে পারে। এরপর হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে এগ্রিগেটের এই শ্রাবণ না 58 সামনে তোমাকে ডাকিনি, মঈনুদ্দিন ভাই কথা বলবেন না। কেমিক্যাল প্রপার্টিজ বলতে কম্পোজিশন মানে কেমিক্যাল কম্পোজিশন, তার মধ্যে ধরো রক মিনারেলের লাইন পার্সেন্টেজ কত আছে, স্যান্ড পার্সেন্টেজ কতটুকু আছে, তারপরে হাইড্রোজেন, তারপরে যে ফেরাস পার্সেন্টেজ কতটুকু আছে, এই কেমিক্যাল কম্পোজিশন গুলা কিরকম। কারণ আমরা দেখছি যে একটা পার্সেন্টেজ চেঞ্জ হলে ইফেক্ট কিন্তু চেঞ্জ হয় না। তারপর হচ্ছে রিয়াকশন উইথ অ্যাসফল্ট অ্যান্ড সিমেন্ট। অ্যাসফল্ট মানে পিস দেওয়া, দেখছো পিস, ওটাকে অ্যাসফল্ট বলে, পিস বা টার। অ্যাসফল্টের এই জন্য বোঝার জন্য আর ব্র্যাকেট রেখেছি। টার বলতে ওটাকে বলে আলকাতরাকে টার বলে, আর অ্যাসফল্ট হচ্ছে পিস। আলকাতরার আরেকটা লিকুইড ফর্ম হচ্ছে টার, মানে অ্যাসফল্টের, ঠিক আছে। তো এর সাথে ইন্টারঅ্যাকশনটা কিরকম, এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখো এগ্রিগেটের সাইজ যখন, সাইজের উপরে তার লোড বেয়ারিং ক্যাপাসিটি নির্ভর করে। আরেকটা হচ্ছে এই অ্যাসফল্টের সাথে যাদের ইন্টারঅ্যাকশন, সেটার উপরেও কিন্তু, মানে তার সাইজের উপরে কিন্তু ইন্টারঅ্যাকশনটা নির্ভর করে। মানে সারফেস এরিয়া যত বাড়বে অ্যাসফল্টের সাথে তত রিয়াকশন তত বেশি হবে। এবং সিমেন্টের সাথে সারফেস এরিয়া বা তার যে কম্পোজিশন, তার সাথে যে ইন্টারঅ্যাকশনটা, সারফেস এরিয়া যত বাড়বে তত ইন্টারঅ্যাকশন হবে, আবার কমলে। এই জন্য দেখা যাচ্ছে কি তুমি একটা ফ্লোর তৈরি করতেছো 5 ইঞ্চি না, ধরলাম যে 5 ফিট হচ্ছে, এমন ফাউন্ডেশন আছে 5 ফিট পর্যন্ত হাইট বটম থেকে, তাহলে ওইখানে তো বিশাল বড় বড় রক দিলেই হবে না। এই কন্ডিশনে এসে সেটা ফেল করবে রকে। তাহলে বড় রক যত দিবা তার কিন্তু বেয়ারিং ক্যাপাসিটি তত বেশি, কিন্তু পাশের অন্যজনের হাত ধরে রাখা সেটার আর ক্যাপাসিটি নাই তার, তাহলে সে নিজে একসময় আউট অফ রেঞ্জ চলে যাবে। বা তার যে এই কন্ডিশনে এসে, সারফেস এরিয়া কন্ডিশনে এসে, মানে অন্যদের সাথে তার ইন্টারঅ্যাকশনটা বেশি না, কিন্তু নিজের বেয়ারিং ক্যাপাসিটি বেশি। তারপর আছে দেখো সারফেস চার্জ বলতে আমরা বুঝি যে সারফেসের তার যে মলিকুলার পার্টিকেলসগুলো থাকে সেগুলো পজিটিভ বা নেগেটিভলি চার্জ, এই কন্ডিশন। তারপর আরো কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক আছে, যেরকম কম্প্যাক্টেড এগ্রিগেট। কম্প্যাক্টেড আনকমন, মানে তুমি চোখে পানি দিয়ে আসো, রাত্রে ঘুমাও নাই, যাও না ওই তুমি মাঝখানে, যাকে বলছি সে বুঝতে পারছো যে কম্প্যাক্টেড এগ্রিগেট বলতে আমরা বুঝতেছি যে তার মধ্যে
মানে দেখা যাচ্ছে সেম এরকম একটা ব্লক এগ্রিগেটেড, ওইটাও যে পার্টিকেল দ্বারা তৈরি, পার্টিকেলগুলো দেখা যাচ্ছে কম্প্যাক্টেড, মানে একটার একটা সাথে কোনো ভয়েড স্পেস নেই। আরেকটা হতে পারে যে ওই সেম সাইজ কিন্তু ভিতরে পোর স্পেস আছে। তাহলে এটা একটা প্রপার্টিজ। তারপরে এগ্রিগেট ফর হট মিক্স এক্সপার্ট, এগ্রিগেট ফর পোর্টল্যান্ড সিমেন্ট, তারপরে আদার এগ্রিগেট। এগুলো হচ্ছে এগ্রিগেটের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আসে আমরা বন্ড, শেন বন্ড টাইপের আর কি। বন্ড হচ্ছে দ্য রেজিস্ট্যান্স, তিনটা জিনিস আসবে এখানে পরপর সেম টাইপের, মনে হবে যে তোমার কাছে একই। এখন একটা গল্প বলি, একবার আমার মনে আছে এসএসসি পরীক্ষায় আমাদের পড়ানো হয়নি, ওটা এসএসসি না সরি 6-এ, ক্লাস 6-এ পড়া আসছে কলা ক্ষীর, ঠিক আছে? কলা মানে কি টিস্যু না, এখন ওই চ্যাপ্টার আমাদের পড়ায়নি, তো ওইটা কারোরই জানা নাই। তো ছেলেরা লিখছে কাঁচা কলা, কলা হচ্ছে যেটা খায় মানুষ ইন জেনারেল, যে কলা খায় এই টাইপের, কাঁচা কলা, পাকা কলা, আরো বিভিন্ন নাম আছে এই টাইপের। তো এই বন্ড আরেকটা হচ্ছে একজন মানে ফিজিক্স, এটা লাইনে হয়েছে যে শক্তি, আরেকটা কি আছে সামর্থ্য, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ও বলতেছে, আমাকে জিজ্ঞেস করে পরীক্ষার হলে, অ্যাকচুয়ালি এটার মধ্যে তো কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে, শক্তি সামর্থ্য তো একই জিনিস, কিন্তু ফিজিক্সে দেখবো যে আলাদা ডেফিনেশন আছে, শক্তি ও সামর্থ্যের মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো এই টাইপের। আচ্ছা, আমরা পড়ালেখা ফিরে আসি। দেখো যে এই যে বন্ড, স্ট্রেংথ, এইগুলো হচ্ছে কাছাকাছি কথাবার্তা, কিন্তু একটা আরেকটা থেকে ভেরিয়েশন আছে। ওই যে শক্তি আর সামর্থ্যের মধ্যে যেরকম পার্থক্য, এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা তোমাকে বুঝতে হবে। দেখো, বন্ড হচ্ছে the resistance developed to shear aggregate particles from the hardened cement paste is called the bond strength of aggregate. বন্ড বলতে বুঝি যে যতটুকু রেজিস্ট্যান্স দিবে, শেয়ার মানে একটা আরেকটা থেকে আলাদা হয়ে যাওয়া, দাঁড়া যাবো পিছনের লোককে ইন্টারাপ্ট না করে, কথা বলার দরকার নেই। রেজিস্ট্যান্স কি, যে এগ্রিগেটের সাথে সিমেন্ট পেস্ট যখন তুমি মিক্সড করবা তখন সেটা ধরলাম হার্ড ফর্ম হয়ে গেল। এখন বন্ড হচ্ছে একটা আরেকটা থেকে ছড়ায় যেতে দিবে না, একটা আরেকটা থেকে ছড়ায় যেতে দিবে না, এটা হচ্ছে বন্ড। এটা কথা মনে রাখো, স্ট্রেংথ পরে বলছি। তারপর দেখো, বন্ড ইজ পার্টলি ডিউ টু দ্য ইন্টারলকিং অফ দ্য এগ্রিগেট। এটা দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে যদি তুমি শুধু এগ্রিগেট পার্টিকেল গুলো রেখে দাও, ধরো ব্রিক চিপস তুমি রেখে দিলা, ওইগুলোর উপরে লোড দাও, তাও দেখবা যে একটা আরেকটাতে মানে অন্য জায়গায় কি সিটকে চলে যাচ্ছে, হয়তো ভয়েড স্পেসের কারণে কিছুটা বসে যাবে, কিন্তু অন্য জায়গায় সিটকে চলে যাবে না। কারণ কি? কারণ নিজেদের মধ্যে কিছু ইন্টারলক হয় না, একটা আরেকটার উপরে গিয়ে বসবে, তারপরে আরেকটা। তো ইন্টারলকিং এটা একটা। আর একটা হচ্ছে সিমেন্ট পেস্ট যে থাকে, এই সিমেন্ট পেস্টের মাধ্যমে দুটার মধ্যে ইন্টারাকশনটা আরো বাড়ে। সিমেন্টকে সাধারণত বলা হয় বাইন্ডার। এই বাইন্ডিং ম্যাটেরিয়ালস এগ্রিগেট দুইটার মধ্যে আরো ইন্টারাকশন বাড়াচ্ছে। তাহলে এই যে যখন এর উপরে লোড আসবে বা ফোর্স আসবে, তখন এই এগ্রিগেট একটা থেকে আরেকটা ছড়ায় যেতে দেবে না। তাহলে কি ডেভেলপ করলো এর মধ্যে? বন্ড ডেভেলপ করলো, যার কারণে সেটা ফোর্স আসার পরেও এক জায়গা থেকে বা শেয়ার, রেজিস্ট্যান্স টু শেয়ার, ছড়ায় যেতে দিচ্ছে না। এখন দেখো এটাকে কি কি ফ্যাক্টর ইফেক্ট করে বন্ডের উপরে। দি বন্ড বিটুইন দ্য সারফেস এগ্রিগেট পার্টিকেলস এন্ড সিমেন্ট ম্যাট্রিক্স ইজ ডিসাইড ফ্যাক্টর ফর দ্য স্ট্রেংথ অফ কংক্রিট। কংক্রিটের স্ট্রেংথের উপর কি কি ইফেক্ট ফেলে? একটা হচ্ছে বোথ দ্য শেপ এন্ড সারফেস স্ট্রাকচার অফ এগ্রিগেট ইনফ্লুয়েন্স কনসিডারেবলি দ্য বন্ড and therefore the strength of concrete. Strength এর ডেফিনেশনটা আমরা দেখি, তারপরে আগে বোঝা যাবে আর কি। স্ট্রেংথ যে আমরা ওই ফ্যাক্টরে যাব, তার আগে স্ট্রেংথের ডেফিনেশন দেখি। স্ট্রেংথ অ্যান্ড ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি বুঝো? হ্যাঁ, এই সবগুলো আর জিজ্ঞেস করলে বাংলা মিনিং বলতেছে, ওর সাথে ওর ব্যাকআপে যে আরো কথাবার্তা আছে। শোনো, ইলাস্টিসিটি হচ্ছে
ইলাস্টিসিটি হচ্ছে এগ্রিগেটেড বা কোনো ম্যাটেরিয়ালসের সেই প্রপার্টি যার কারণে একটা লিমিট আছে, ইলাস্টিক লিমিট, ওই লিমিট পর্যন্ত যাওয়ার আগে যদি মানে গিয়ে ওই লিমিট পর্যন্ত গিয়ে তুমি যদি ছেড়ে দাও তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। তার আগের কন্ডিশনে ধরলাম কোনো একটা এগ্রিগেটকে প্রেসার দিচ্ছ, প্রেসারকে অন্য নাম আছে কি বলে ক্রাশিং লোড দিচ্ছ, তাহলে ধরো 100 নিউটন লোড দিলাম বা 10 নিউটন লোড দিলাম, লোড দেওয়ার পরে তুমি রিলিজ করবা, তার আগের কন্ডিশনে ফিরে আসবে। এই যে আমরা সারফেসের উপর দাঁড়ায় আছি ফ্লোরের উপরে, এর ইলংগেশন হচ্ছে, এটাকে ডিফর্মেশন বলে। ইলংগেশনকে মানে বাড়তেও পারে আবার কমতেও পারে। টেম্পারেচার যদি হাই হয় তাহলে বিল্ডিং এর ইলংগেশন, যদিও আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যখন চলে যাব আগের অবস্থায় চলে আসবে, তা নাহলে এখানে ক্র্যাক দেখা দিবে। আগের অবস্থায় এই যে আগের অবস্থায় চলে আসলে এটা হচ্ছে তার ইলাস্টিসিটি। কোন প্রপার্টির কারণে ফিরে আসলে আগের অবস্থায়? ইলাস্টিক প্রপার্টির কারণে। তাহলে ইলাস্টিক লিমিট পর্যন্ত যদি এটিকে তার আগের অবস্থায় ফিরে আসে সেটা তার ইলাস্টিসিটি। এখন দেখো স্ট্রেংথটা কি? স্ট্রেংথ ইজ এ measure of the ability of an aggregate particle to stand up to pulling or crushing forces. আমরা ব্রিক পড়ার সময় এই কথা আমি বলছি কিনা জানি না, ব্রিক হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। ব্রিটেল ম্যাটেরিয়ালস হচ্ছে উইক ইন টেনশন আর মানে স্ট্রং ইন কম্প্রেশন। ব্রিটল ম্যাটেরিয়াল যেগুলা যেরকম স্টোন চিপস, ব্রিক চিপস বা এই জাতীয় যেগুলা, সেগুলা সব ব্রিটল ম্যাটেরিয়ালস। এগুলা উইক ইন টেনশন কিন্তু স্ট্রং ইন কম্প্রেশন লোড দিতে পারে। যদি তুমি প্রেসার দাও তাহলে এর প্রেসার ক্যাপাসিটি অনেক বেশি। এই জন্য এখানে ক্রাশিং ফোর্সের কথা বলা আছে। স্ট্রেন বলতে আমরা বুঝবো যে কোনো একটা এগ্রিগেটকে যদি তুমি টান দাও, কোনো একটা এগ্রিগেট পাল করা মানে কি টান দেওয়া, টানটা কিরকম হয়? যদি তুমি এমনি ফিগারের মাধ্যমে বোঝাও, ধরে একটা ব্লক, সেম টাইপের ফোর্স একটা অপোজিশনে, আর এই বসো সেম টাইপের ফোর্স একটা সেম ডিরেকশনে, এটা হচ্ছে কম্প্রেশন। তো এগ্রিগেটকে তুমি টান দাও আর প্রেসার দাও, এটা মানে কি বলে, এটা স্ট্রং থাকবে। স্ট্রেংথ ইজ এ মেজার অফ অ্যাবিলিটি অফ an aggregate particle to stand up pulling or crushing forces. যদি এটা ফোর্স আসে তাহলে সে সেটাকে বেয়ার করতে পারবে, সেটা হচ্ছে তার স্ট্রেংথ। আর বন্ড কি? বন্ড হচ্ছে দুইটা পার্টিকেলের মধ্যে ইন্টারঅ্যাকশন বাড়ানো। বন্ডিং বেশি মানে এইটাই বুঝো না, এটা তো কম মানে কি বলবো আর কমন কথাবার্তা। বন্ড বেশি মানে কি দুইজনের মধ্যে বন্ডিং ভালো হলে কি হবে? তাহলে বন্ড হলে কি, বন্ড বেশি হলে, বন্ড বলতে ভালো বোঝায় যে একজন আরেকজনকে মানে দুইটা পার্টি এগ্রিগেট পার্টি যদি ধরি তাহলে দুইটার মধ্যে ইন্টারঅ্যাকশনটা কত বেশি। আর স্ট্রেংথ হচ্ছে তার বিয়ারিং ক্যাপাসিটি। এই জিনিসগুলা তোমাকে সারা জীবন বলতে হবে, তো সেই জন্য বারবার রিপিট করছি। স্ট্রেংথ এবং বন্ড এগুলা ক্যালকুলেশন একেবারে মানে এখন তো কম, এরপরে গিয়ে শুধু এই কথা স্ট্রেংথ বন্ড। কারণ তুমি যে জানিয়ে কাজ করতেছো তার দুটা জিনিস দরকার, একটা হচ্ছে বন্ডটা ভালো হওয়া দরকার, তার স্ট্রেংথ ভালো হওয়া দরকার, আর তার ডিউরেবিলিটি বলে আরেকটা টার্ম আছে, ডিউরেবল হওয়া দরকার। ঠিক আছে, এর সাথে আরেকটা ব্যাপার আছে ইকোনমি। ইঞ্জিনিয়ারিং কথার অর্থ হচ্ছে যে এক হতে হবে ফার্স্ট, সেটা স্ট্রেংথ বা বন্ড ভালো হতে হবে, বন্ড স্ট্রেংথ ভালো হতে হবে, তারপরে ইকোনমিক হতে হবে এবং ডিউরেবল হতে হবে। তাহলে আমরা স্ট্রেংথ জেনে গেলাম। এরপর দেখো কি কি ফ্যাক্টর ইফেক্ট করে। both the shape and surface texture of aggregate influence considerably the bond and therefore the bond ভালো হওয়া মানে কি স্ট্রেংথ ভালো হওয়া, আবার উল্টা স্ট্রেংথ যদি ভালো হয় তাহলে বন্ডিংও ভালো। কি কি বলতেছো? টাইম কি শেষ? তো কি
8 মিনিট এখনো বহুত, এত কম পড়াচ্ছি বুঝলাম না। তোমরা 5টা স্লাইড পড়ানো হচ্ছে না, এইগুলা দেখো, এইগুলা যদি আমি লিখে দিই তাহলে কিন্তু টাইম বেশি লাগবে, প্লাস হচ্ছে জানাটাও কম হবে। সামনে তোমরা দেখতেছো, যখন আমি আবার এই স্লাইড দিয়ে দিব তাহলে তো আরো ভালো হবে। আচ্ছা, তারপরে দেখো যে কি কি ফ্যাক্টর এফেক্ট করে। আমরা আরেকটা এই বন্ড আর স্ট্রেনটা শেষ করি। তারপর হচ্ছে এই রাফার টেক্সচার রেজাল্টস ইন এ গ্রেটার অ্যাডহেশন। অ্যাডহেশন মানে কি? অ্যাডহেশন হচ্ছে একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের ইন্টারঅ্যাকশন। ধরো আমি সারফেসের উপর দিয়ে তুমি তোমার পা এরকম স্মুথ সারফেস যদি হয়, এই পিছনে কথা বলো না, স্মুথ সারফেস যদি হয় তাহলে তুমি এভাবে পা যদি তুমি স্লাইড করো, স্মুথ সারফেস হলে ইজিলি স্লাইড করা যাবে, কারণ কি ইন্টারঅ্যাকশন বা ফ্রিকশনটা কম। যদি রাফ সারফেস হয় তাহলে পায়ের চামড়া উঠে যাবে, তাও মুভ করাতে পারবে না। তো সারফেস রাফ না স্মুথ তার উপরেও তার বন্ডিং বা স্ট্রেনথটা নির্ভর করে, কারণ কি রাফ সারফেসে তার ফ্রিকশন ফোর্সটা বেশি। তাহলে দেখো যে এ রাফার টেক্সচার রেজাল্টস ইন এ গ্রেটার অ্যাডিশন অর বন্ড বিটুইন দ্য পার্টিকেলস অ্যান্ড দ্য সিমেন্ট মিক্স। অ্যাডিশন বলতে বোঝায় একদিকে মানে একটা পার্টিকেলের সাথে অন্য আর একটা পার্টিকেলের ইন্টারাকশনটা কিরকম, আর কোহেশন হচ্ছে নিজেদের মধ্যে। The larger surface area of more angular aggregate provides a greater bond, however workability is reduced. যদিও সারফেস এরিয়া বাড়লে এর মানে স্ট্রেনথটা বেশি পাওয়া যায়, বন্ড বেশি পাওয়া যায়, কিন্তু তার ওয়ার্কেবিলিটি কম। ওয়ার্কেবিলিটি কম মানে কি টাইমটা কম। এই জন্যে তোমার যতটুকু ওয়ার্কেবিলিটি দরকার সে অনুযায়ী মানে ডিজাইন করে বা সেই অনুযায়ী তোমার কংক্রিট মিক্স করে তারপরে সেটাকে কাস্টিং করা। তারপরে সফটার পোরাস অ্যান্ড মিনারোলজিক্যাল হেটারোজিনিয়াস পার্টিকেল। হেটারোজিনিয়াস মানে কি? হ্যাঁ, আমি সবসময় বলছি যে ইলংগেটেড পার্টিকেলস, ফ্লাকি পার্টিকেল সব মিক্সিং কিন্তু দরকার। যদি এক ধরনের বা রাউন্ডেড নাও তাহলে কিন্তু এই জন্য পার্সেন্টেজের লিমিট দেওয়া আছে। এই পার্সেন্টেজের বেশি মানে কম বেশি তুমি করতে পারবে না। 10 থেকে 15 বলা ছিল ফ্লাকি পার্টিকেলস, ইলংগেটের ক্ষেত্রেও তাই বলা ছিল। ক্রাশিং এর জন্য 50 আর নর্মাল এগ্রিগেটের জন্য 40 বলা ছিল পার্সেন্টেজ। তো এই রেঞ্জের বিষয়ে তুমি যেতে পারবে না, কারণ গেলে তোমার যে স্ট্রেন্থ পাওয়ার কথা সেটা তুমি পাবে না। কারণ কি সারফেস এরিয়ার উপরে তারপরে ইন্টার পার্টিকুলার ইন্টারাকশনের মধ্যে এর ভেরিয়েশন আছে। যেমন রাউন্ড হলে সে রাউন্ড বলতে আমরা ফিগার দেখছো, ফিগার রাউন্ড ছিল কি একেবারে সার্কুলার, সারফেস ছিল স্মুথ, কিন্তু ফ্লাকি বললে সেখানে রাফ সারফেস তার ফেস আছে, সুতরাং ইন্টারাকশনটা ভালো হবে। তারপর দেখো এই বন্ড টেস্ট করার জন্য কোনো স্পেসিফিক যে একজন আরেকজনকে কতটা বন্ড তৈরি করলো, কোনো স্পেসিফিক ডিরেক্ট মেজার নাই, ডিরেক্ট কোনো টেস্ট নাই বন্ড মেজার করার জন্য যে এর মধ্যে কতটুকু। এটার ইনডিরেক্ট টেস্ট হচ্ছে স্ট্রেন টেস্ট করা, কারণ স্ট্রেন টেস্ট করা মানে কি তার লোড বেয়ারিং ক্যাপাসিটি বের করা, বন্ড কতটুকু ডেভেলপ করলো। বন্ড ভালো হলে স্ট্রেন ভালো হবে না, বেয়ারিং ক্যাপাসিটি বাড়বে তার, বা ফোর্স ক্যারিং ক্যাপাসিটি বাড়বে। সুতরাং বন্ড ক্যারি করার জন্য বা বন্ড মেজার করার জন্য কোনো স্পেসিফিক টেস্ট নাই। তবে থাম্ব রুলস আছে যে the bond is said to be good if a crushed concrete specimen contains some aggregate particles broken right through. যদি তুমি যে কোনো একটা অংশ থেকে এগ্রিগেটকে ভেঙে ফেলো তাহলে মানে কংক্রিট মিক্সকে ভেঙে ফেলো, কংক্রিটের মধ্যে কি থাকে? এগ্রিগেট থাকবে, ওয়াটার থাকবে, সিমেন্ট মিক্স থাকবে আর স্যান্ড থাকবে। এর মিক্সিং হচ্ছে কংক্রিট। এখন যদি তুমি যে কোনো একটা অংশ থেকে তুমি যে কোনো এক মাথা থেকে এটা বলা আছে যে কোনো অংশ থেকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে সব টাইপের এগ্রিগেট তুমি পাবা। ফাইন এগ্রিগেট হিসেবে সিমেন্ট স্যান্ড পাবা, আবার কোর্স এগ্রিগেট হিসেবে স্টোন সিস বা ব্রিক সিস পাবা। যদি তুমি এমন হতে পারে যে কোনো একটা অংশ ভেঙে ফেলে শুধু সিমেন্ট আর স্যান্ড পাওয়া গেল, তাহলে সেটা ভালো বন্ডিং না। বুঝতে পারছো? মানে থাম্ব রুলে মেজার হচ্ছে যে কোনো অংশ থেকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে সব টাইপের এগ্রিগেটই পাবা। কারণ কি যদি সিমেন্টের সাথে এগ্রিগেটের মিক্সিংটা বা বন্ডিংটা ভালো না হয়, তুমি যদি এই অংশটা ভেঙে ফেলো দেখবে শুধু সিমেন্ট চলে আসছে, আর
ভেঙে ফেলার পরে এরকম হবে। কিন্তু আসার কথা ছিল কি, ওই যে বড় কোর সেগ্রিগেট ওটা সহ ভেঙে আসার কথা ছিল, কিন্তু শুধু সিমেন্ট পেস্টটা উপর থেকে উঠে আসলো, তার মানে বন্ডিং ভালো হয়নি। এটা হচ্ছে থাম্বস রুল। থাম্বস রুল জানা জরুরি। এমন এমন টিচার আছে আমাদের এখানে যারা উইদাউট ক্যালকুলেশন বলে দিতে পারে যে এখানে লোড এরকম আসবে, তারপর ডিজাইনটি এরকম হবে। কারণ কি, এক্সপিরিয়েন্স হয়ে গেছে দেখতে দেখতে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়টা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল বলতে তুমি একেবারে সামনে দেখো, তো এই জন্য যে যত বেশি এগুলো নিয়ে ফ্যাক্টরগুলো বেশি কনসিডার করবে, তার ডিজাইন তারপরে তার ডিউরেবিলিটি, স্ট্রেংথ সব সময় বেশি পাওয়া যাবে। এক সেম ডিজাইন একজন দেখা যাচ্ছে 10টা ফ্যাক্টর কনসিডার করে চিন্তা করছে, এই যে ইলংগেটেড পার্টিকেলস, তারপরে মানে পার্টিকেল শেপ, টেক্সচার, এইগুলো বিভিন্ন কিছু কনসিডার করে একজনের ডিজাইন দেখা যাচ্ছে মানে সেম ডিজাইন, সেম ওয়েতে ডিজাইন করছে, সবকিছু সেম আসছে। একজনের দেখা যাবে যে পার ইউনিট পার ফিটে 5 কেজি রড, আর একজনের 10 কেজি, সেম ডিজাইন, স্ট্রেংথও সেম। কারণ কি, তুমি অনেক ফ্যাক্টর ক্যালকুলেশন করছো, সেজন্য তোমার একটা সেফ সাইড আছে, তোমার রডের এখন 5 আর 10, তার মানে কি ডাবল ইকোনমি। আমি বলছি ইঞ্জিনিয়ারিং মেন থিম হচ্ছে যে ইকোনমি, স্ট্রেংথ আর ডিউরেবিলিটি। সুতরাং তুমি ইকোনমির দিকে তুমি বাদ, আর বাংলাদেশের জন্য তো আরো বাদ। কারণ কি, আমরা এমনিতেই মানে ডেভেলপিং কান্ট্রি, মানে সব সময় টানাপোড়েনের মধ্যে থাকি। সুতরাং তো হ্যাঁ, আমরা মানে অন্যান্য দেশে দেখা হয় কি এটা কত বছর যাবে এবং তার ডিউরেবিলিটি কত হবে, টাকা যা লাগে লাগে। কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আগে ইকোনমি কনসিডার করি, ডিজাইন লাইফ ঠিক রাখবো, মানে ইকোনমিকও হবে। তারপর দেখো, আচ্ছা এখানে বলে স্ট্রেংথ টেস্ট করার জন্য 2টা টেস্ট আছে। একটা হচ্ছে স্ট্রেংথের যে এই যে স্ট্রেংথ কতটুকু পাচ্ছ, এর জন্য 2টা টেস্ট আছে। একটা হচ্ছে ক্রাশিং স্ট্রেংথ টেস্ট অফ প্রিপেয়ার্ড রক স্যাম্পল। রক স্যাম্পল মানে স্টোন চিপসের উপরে স্পেসিমেন তৈরি করে তার টেস্ট করা। আর একটা হচ্ছে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু, এসসিবি, টেস্ট অন এগ্রিগেট পার্টিকেল। এগুলো এই 2টা সম্পর্কে নেক্সট ক্লাস আলোচনা করব।